5 দেশের সফর শেষে ইতালিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে মেলোডি চকলেট উপহার দিলেন ভারতের প্রধানমন্ত্রী। আর জানিয়েই শোরগোল নেট দুনিয়ায়। Prime Minister Modi brought us a gift, a very, very good toffee. Melody. ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির হাতে পার্লে মেলোডি চকলেটের প্যাকেট তুলে দিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মেলোডির প্যাকেট হাতে নিয়ে মোদীকে ধন্যবাদ জানাচ্ছেন মেলোনি। ইতালি থেকে পোস্ট হওয়া এই ভিডিও বুধবার ঝড় তোলে সোশ্যাল মিডিয়ায়। দুই রাষ্ট্রপ্রধানের সম্পর্ক অত্যন্ত ভালো, তারা দেখা হলেই ছবির বন্যা বয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এবারেও তাই হয়েছে। Prime Minister Modi brought us a gift, a very, very good toffee. Melody. I think, really big for us. Grateful to our Prime Minister. I think this is also a nice way of pushing Indian products and probably giving them a global stage. 5 দেশের সফর শেষে ইতালিতে পৌঁছন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বিপাক্ষিক বৈঠকের আগে খোশ মেজাজে দেখা যায় দু দেশের রাষ্ট্রপ্রধানকে। গত কয়েক বছরে ভারতের সঙ্গে ইতালির বাণিজ্যিক সম্পর্ক নতুন উচ্চতায় গিয়েছে। 2025-এ দু দেশের মধ্যে 1600 কোটি মার্কিন ডলারের বাণিজ্য হয়েছে। মোদী মেলোনি বৈঠকে উঠে এসেছে প্রতিরক্ষা থেকে প্রযুক্তি সব বিষয়। हम डिजाइन एंड डेवलप इन इंडिया एंड इटली एंड डिलीवर फॉर द वर्ल्ड के सिद्धांत पर आगे बढ़ेंगे। फैशन से लेकर फिनटेक तक, लेदर से लेकर लॉजिस्टिक तक, मोबिलिटी से लेकर मैन्युफैक्चरिंग तक, हर क्षेत्र में हम अपनी ताकतों को जोड़कर पूरी मानवता की भलाई के लिए काम करेंगे। বৈঠক, বাণিজ্য এবং মেলোডি এ নিয়েই শেষ হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইতালি সফর। Prime Minister Modi brought us a gift, a very, very good toffee. নিউজ 18 বাংলা। উত্তরে দরাজ বিজেপি সরকার। উত্তরবঙ্গে তৈরি হবে এইমস, আইআইএম, আইআইটি। চা বাগানের উন্নয়নে অসম মডেল। উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকের সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। उत्तरकन्या को फुल फेजेड चालू करने का काम भी हम लोग करेगा। मैं यहाँ घूमने नहीं आऊंगा, काम करने के लिए आऊंगा। ज्यादा बात भी नहीं बोलूंगा, ज्यादा काम करूंगा। তৃণমূল আমলে বারবারই অনুন্নয়ন এবং বঞ্চনার অভিযোগ উঠেছে উত্তরবঙ্গ থেকে। রাজ্যে পালাবদলের পর উত্তরবঙ্গকে তার অধিকার দিতে চায় বাংলার প্রথম বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু অধিকারী। প্রথম সফরেই উত্তরে দরাজ মুখ্যমন্ত্রী। उत्तरकन्या को फुल फेजेड चालू करने का काम भी हम लोग करेगा। मैं यहाँ घूमने नहीं आऊंगा, काम करने के लिए आऊंगा। ज्यादा बात भी नहीं बोलूंगा, ज्यादा काम करूंगा। और जो हमारा नॉर्थ बंगाल का मिनिस्टर बना है, उन्होंने उत्तरकन्या में हर हफ्ते में पूरे एक दिन 9 से 11 बजे तक जनता दर्शन करेगा। 11 बजे से 1 बजे तक हर प्रोग्राम का रिव्यू करेगा एडमिनिस्ट्रेशन के साथ लेकर। 2 बजे से 4 बजे तक सब एमपी एमएलए के साथ हर हफ्ता मीटिंग करके उत्तर बंग में हर स्कीम को इम्प्लीमेंट करने का काम भारतीय जनता पार्टी का सरकार करेगा। हर महीने चीफ मिनिस्टर को उत्तर बंग को मिलेगा। मैं यहाँ घूमने नहीं आऊंगा, काम करने के लिए आऊंगा। और ज्यादा बात भी नहीं बोलूंगा, ज्यादा काम करूंगा। সরকারি কাজের জন্য কলকাতায় আসতে হয় উত্তরবঙ্গবাসীকে। এই ঝক্কি এড়াতে 2014-এ উত্তরকন্যা তৈরি করা হয়, কিন্তু স্থানীয়দের অভিযোগ প্রশাসনিক ভবন নামকা ভাস্তে। গত 12 বছরে কোনো দফতরই এখানে ঠিকভাবে চালু হয়নি। উত্তরবঙ্গে গিয়ে উত্তরকন্যা আশ্বাস মুখ্যমন্ত্রীর। उत्तरकन्या को फुल फेजेड
चालू करने का काम भी हम लोग करेगा। मैं यहाँ घूमने नहीं आऊंगा, काम करने के लिए आऊंगा। ज्यादा बात भी नहीं बोलूंगा, ज्यादा काम करूंगा। ওখানে ফুলদানিটা তো অনেকদিন ধরে ছিল, ফুলটা আলটিমেট এলো, তো ফুল যখন এলো গন্ধ আমরা পাবো, তাহলে আমরা উপকৃত তো 100% হবো। এই সরকার মানুষের সরকার হবে, এই সরকার জনগণের সরকার হবে, এই সরকার রাষ্ট্রবাদীদের সরকার হবে। আগামী 3 মাস, আগামী 6 মাস, আগামী 1 বছরের মধ্যে আমরা আমাদের মানুষের কাছে দেওয়া কথা আমরা পূরণ করব। एक एम्स, एक आईआईएम, एक आईआईटी, एक कैंसर हॉस्पिटल उत्तर बंगो को बनाने के लिए जो संकल्प पत्र में है, उसका लैंड और 4 जिले में होगा, एक जिले में नहीं। গত বছর ভয়াবহ দুর্যোগে বিপর্যস্ত হয়ে পড়ে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। উত্তরকন্যার বৈঠকে বিপর্যয় মোকাবিলা নিয়ে বার্তা দেন মুখ্যমন্ত্রী। पिछले साल 2025 में, उससे पहले 2023 में तो डिजास्टर हुआ था नॉर्थ बंगाल में। इस वर्ष भगवान न करे ऐसा कुछ हो, और जो है अगर किसी प्रकार की ऐसी प्राकृतिक आपदा आती है तो कोऑर्डिनेशन के साथ पुलिस भी, प्रशासन भी, एसडीआरएफ भी, एनडीआरएफ भी, कुछ भी डिजास्टर होता है उसके लिए सक्रिय रहेंगे और अलर्ट रहेंगे और उसके लिए काम करेंगे। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমি খুব শীঘ্রই উত্তরবঙ্গে যাব। সামনেরই মনসুন, আমরা জানি আগের বার নর্থ বেঙ্গলে কি সাংঘাতিক একটা হয়েছিল এই মনসুনের সময়। কি নর্থ বেঙ্গল, কি সাউথ বেঙ্গল, আমরা যেন ব্যবস্থা নিতে পারি। মাননীয় মুখ্যমন্ত্রী এটা ভীষণভাবে অ্যালার্ট করে দিয়েছে। 20 लाख से ज्यादा, और उसमें भी ज्यादातर महिलाएं डायरेक्टली इनडायरेक्टली टी गार्डन से जुड़ी हुई है, तो उनका एकदम इस पे जोर था कि नॉर्थ बंगाल में जो चाय बागान में काम करने वाले श्रमिक हैं उनकी अवस्था ठीक होनी चाहिए। उन्होंने टी बोर्ड के चेयरमैन को भी और टी बोर्ड के अन्य अधिकारी और प्रशासन को ये स्पष्ट कहा है कि आप जाकर के आसाम का मॉडल देखें, और जो मॉडल आसाम ने किया उस मॉडल को इम्प्लीमेंट करने में उसको स्टडी करने के लिए मुख्यमंत्री जी ने ये कहा है। अभी हम लोग का काम है एमपी एमएलए के साथ एडमिनिस्ट्रेशन का लियाजो कर देना। पहाड़ में जीटीए में जो धांधली हुआ उसको इन्वेस्टिगेशन के द्वारा सब चोर को शिकंजा कसने का काम हम लोग करेंगे। মেয়ে এবং জুন মাসে যে যে প্রস্তাব রাজ্য সরকারকে দিতে চান সেই প্রস্তাব নথিভুক্ত করে রাখুন। আগামী জুলাই মাসে আমি যখন আসব তখন লিখিতভাবে ওই প্রস্তাবগুলো তুলে ধরবেন, যেগুলো সরকারের করা উচিত বা করতে পারবে, সেটা ডু ইট নাও ভিত্তিতে আমি আপনাদের কাজ করব। নতুন সরকার তারা সিদ্ধান্ত করেছেন কোনো রাজনৈতিক বিভাজন ছাড়াই তারা প্রত্যেক রাজনৈতিক দলের নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিংয়ে তারা ডাকবেন, এবং আজকের মিটিংয়েও বিরোধী দলের যতদূর সম্ভব একজনই বিধায়ক ছিলেন, তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, তিনি আসেননি। কিন্তু এই সরকার এই ধারাবাহিকতা বজায় রাখবে। নিউজ 18 বাংলা। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর। কলকাতায় ধৃত পাক চোর এনআইএ এর হাতে গ্রেফতার জাফর রিয়াজ। ডিটেল জানবো, রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, কিভাবে এনআইএ এর জালে এই জাফর রিয়াজ, কে জাফর রিয়াজ, কোথা থেকে গ্রেফতার? দেখো, এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে কলকাতার বাসিন্দা জাফর রিয়াজকে গ্রেফতার করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, এবং যেটা জানা যাচ্ছে 2005 সাল থেকে জাফর রিয়াজ নিয়মিত পাকিস্তান এবং ভারতে যাতায়াত করত, এবং পাকিস্তানেরই একজন মহিলাকে তিনি বিয়ে করেছিলেন এবং নিয়মিত যাতায়াতের ফলে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি করত এই অভিযুক্ত। এবং শুধু তাই নয়, পাকিস্তানের গোয়েন্দাদের নির্দেশে
ভারতের মোবাইলে ওটিপি দিয়ে এবং সেই মোবাইল নাম্বারগুলিকে ট্র্যাক করে বিভিন্ন স্পর্শকাতর যে তথ্য, সেই তথ্য পাকিস্তানের হাতে তুলে দিতেন তিনি, এবং 2005 সাল থেকে নিয়মিত তিনি এই কাজ করেছেন। এর আগেও তোমার মনে থাকবে যে এরকমই একটি মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছিল এবং তাকে জিজ্ঞাসাবাদ করেই এই জাফর রিয়াজের নাম উঠে আসে। আদতে তিনি কলকাতার বাসিন্দা এমনটাই এনআইএ সূত্রে জানা যাচ্ছে, কিন্তু ঠিক কোথা থেকে গ্রেফতার করে তাকে এখনো পর্যন্ত কিন্তু সেই বিষয়টি তদন্তকারী সংস্থার তরফ থেকে জানা যায়নি। বেশ রৌনক। এদিকে সিবিআই হাতে গ্রেফতার সেনাকর্তা ফোর্ট উইলিয়াম থেকে ধৃত কর্নেল হিমাংশু। আরো ডিটেল জানবো, অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, সিবিআই জালে কিভাবে এই সেনাকর্তা কিভাবে যুক্ত এই কাজের সঙ্গে? ফোর্ট উইলিয়াম থেকে গ্রেপ্তার কর্নেল হিমাংশু বালি মূলত 50 লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ, এই অভিযোগের ভিত্তিতে সিবিআই তাকে গ্রেপ্তার করছে। কানপুরে একটি সংস্থাকে মূলত বেআইনিভাবে সেনাবাহিনীর যে টেন্ডার পাস হয়, সেই বেআইনিভাবে টেন্ডার একাধিক পাইয়ে দেওয়া হয়েছিল, তার বিনিময়ে 50 লক্ষ টাকা ঘুষ নিয়েছিল বলে এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে। এই ঘুষ নেওয়ার অভিযোগের পরবর্তীতে সিবিআই তদন্তে নামে এবং ফোর্ট উইলিয়াম থেকে আজকেই এই ফোর্ট উইলিয়াম কর্নেল হিমাংশু বালি তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই গোটা যে ঘটনা, সে ঘটনায় দীর্ঘ 6 মাস ধরে সিবিআইয়ের পক্ষ থেকে গোটা বিষয় অনুসন্ধান করা হচ্ছিল। তার পরবর্তী ক্ষেত্রে কানপুর যে সংস্থা, সেই সংস্থায় যোগাযোগ করে দেখা যায় 50 লক্ষ টাকা ঘুষ নেওয়া হয়েছে। এই ঘুষ নেওয়ার অভিযোগে কিন্তু ইতিমধ্যেই কর্নেল হিমাংশু বালি তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতে পেশ করে এই পরিবর্তনের আবেদন করছে সিবিআই পক্ষ থেকে। বেশ। টলিপাড়ার জট কাটাতে গুরুত্বপূর্ণ বৈঠক। টলিউডের জট কাটাতে ময়দানে নতুন সরকার। অভিনেতা, প্রযোজক, পরিচালক, টেকনিশিয়ানদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন রুদ্রনীল ঘোষ। মানুষ রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। মানুষ, আজকে এই বৈঠকের নির্যাস কি? দেখো প্রিয়াঙ্কা, আজকে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক ছিল টলিউডের টেকনিশিয়ান স্টুডিওতে। কারণ আমরা জানি যে বিগত সরকারের আমল থেকেই বহু বেনিয়ম এবং বিশৃঙ্খলা দেখা দিয়েছিল এবং সেটা নিয়ে কিন্তু শেষ পর্যন্ত কখনোই সেই যে জট খোলা হয়নি। তবে এই মুহূর্তে রাজ্যে পালাবদল ঘটেছে, নতুন সরকার এসেছে এবং নতুন সরকারের তরফ থেকে রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী, রূপা গঙ্গোপাধ্যায় এবং কিরণ চট্টোপাধ্যায়কে স্টুডিও পাড়া আমাদের টলিউডের যে কলাকুশলী এবং শিল্পীরা রয়েছে তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আজকে রুদ্রনীল ঘোষ ফেডারেশনের সমস্ত গিল্ডের সদস্যদের সঙ্গে বৈঠক করেন। পাশে প্রযোজক এবং বিভিন্ন পরিচালক, অভিনেতারাও ছিলেন। পরমব্রত চট্টোপাধ্যায় ছিলেন, সৃজিত মুখোপাধ্যায় ছিলেন, আরো বহু বিশিষ্টরা ছিলেন। তারা সকলে একটা সিদ্ধান্তেই উপনীত হন যে তারা আরো এই ধরনের বৈঠক করবেন এবং গিল্ডের সকলের সমস্যা শুনবেন এবং সেই সমস্যা এই 4 জন প্রতিনিধি সরকারের কাছে পৌঁছে দেবেন এবং তারপর সেই অনুযায়ী সরকার সিদ্ধান্ত নেবেন নির্দিষ্ট ব্যক্তি সংগঠনকে দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে সেই সমস্যার সমাধান করার। সেটা ফেডারেশনের সমস্যা হতে পারে, আর্টিস্টদের সমস্যা হতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত কড়াকড়ি এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে এবং কোনো নতুন সরকার স্পষ্টতই পরিষ্কার বার্তা দিয়ে দিয়েছে যে এই অরাজকতার যে পরিবেশ, ব্যান করে দেবার কালচার, তার কাজ বন্ধ করে দাও, এই সমস্ত কিছুগুলো আউট। বারবার আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী কড়াভাবে এবং স্পষ্ট করে বলে দিয়েছেন। কিন্তু এটা তো ভারতবর্ষের বাইরে বা পশ্চিমবঙ্গের বাইরের অন্য কোনো একটা দেশের মধ্যে পড়ে না, যাতে প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে কাজ করতে পারে যোগ্যতা অনুযায়ী মানুষ ভয় ভীতিহীন ভাবে, সেটা এনশিওর করার দায়িত্ব এই সরকার প্রথম থেকে স্পষ্ট করে দিয়েছে। যে কলাকুশলীদের সঙ্গে আমি কাজ করেছি এতগুলো বছর ধরে, তাদের সঙ্গে সরাসরি বসে আমরা কয়েকজন কথা বলতে চেয়েছিলাম। আমাদেরকে বয়কট করা হয়েছিল, যে ব্যাপারটা আদালত অব্দি করায়। এমনকি এমন লোক এই অনাচারের অত্যাচারের সাক্ষী শিকার হয়েছেন যারা ভীষণভাবে গত সরকারের ঘনিষ্ঠ, আমার থেকে অনেক বেশি ঘনিষ্ঠ ছিলেন। এটা দলমত নির্বিশেষে একেবারে কমপ্লিটলি একদম একটা স্বেচ্ছাচারিতা চলতো গোটা জায়গাটাতে। এখন সিনেমা ইন্ডাস্ট্রিটা তাদের হাতে থাকুক, সিনেমাটা যাদের রুজি রুটি। তিনি যদি রাজনীতি করেন বা তার যদি রাজনৈতিক রং থাকে বা তাদের আলাদা আলাদা রাজনৈতিক রং থাকতে পারে, বা তাদের প্রাথমিক পরিচয়টা হওয়া দরকার তারা সিনেমা কর্মী, তারা সিনেমা শিল্পী, তারা সিনেমা শিল্পের সঙ্গে যুক্ত। পাটুলিতে ভাসমান বাজার, রক্ষণাবেক্ষণের অভাবে তার বেহাল অবস্থা। ভাঙা কাঠের পাটাতন, পাঁকের গন্ধে টেকা দায়।
বন্ধ বেশিরভাগ দোকান। ভাসমান বাজারের হাল ফেরানোর আশ্বাস দিয়েছেন পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কোথাও ভাঙা পাটাতন, কোথাও আবর্জনা স্তূপ, কোথাও পাঁকের গন্ধের টেকা দায়। এক সময়ে এটাই ছিল সুসজ্জিত বাজার, ফ্লোটিং বাজার। 2020 সালে আমফানের পর থেকে ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে পাটুলির এই ভাসমান বাজার। বাজারে ঢোকার পথে কাঠের পাটাতন, সেটা জায়গায় জায়গায় ভাঙা। নৌকোগুলো কোনো রকমে দাঁড়িয়ে আছে। আগাছায় ঢেকেছে জলাশয়, পাঁকের গন্ধে টেকা দায়। ফল যা হওয়ার তাই হয়েছে। একে একে বন্ধ হয়েছে দোকান, ক্রেতাদের আনাগোনা কমেছে, বিমুখ হয়েছেন বিক্রেতারাও। বাজারটা অন্যরকম করে দেবে বলে লোকজন এসেছিল, কিন্তু এখানে কি বলে কাউন্সিলর না কেউ বলেছে না আবার যে নৌকা সেই নৌকা হবে, সেইখানে ওরা কি নিয়ে আলোচনা করলো, তারপরে বন্ধ, তারপরে আর কেউ আসে না, এ করে না। এই মার্কেট যখন হয় তখন আমি দেখেছি, হওয়ার পরে বেশ কিছুদিন চলার পরে মানুষও প্রচুর ভিড় হতো, দেখতে আসতো বিভিন্ন জায়গা থেকে। তারপর তো আস্তে আস্তে ভাঙতে শুরু করলো। তারপর তো এরা সব রাস্তার মানে মাঝখান থেকে সাইডে চলে এসছে, কোনোরকম দিন কাটাচ্ছে আর কি। 2016 পাটুলিতে ভাসমান বাজারের পথ চলা শুরু। ইএম বাইপাসের ধারে 100টিরও বেশি নৌকোর ওপর তৈরি হয় বাজার। এর জন্য খরচ হয় প্রায় 6 কোটি টাকা। একটা সময় এখানে বসতো সবজি মাছের বাজার, ছিল নানা দোকান। শুরুর দিনগুলো ছিল জমজমাট বাজার, সেই সঙ্গে মন ভালো করা পরিবেশ। আমফানের পর বদলে যায় ছবি। ঝড়ের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয় বাজার। অভিযোগ এরপর থেকে এভাবেই পড়ে বাজারটি। অনেক চেষ্টা করেছি, বিভিন্ন জায়গায় চিঠি দিয়েছি, রিপেয়ারিং এর জন্য আবেদন করেছি। কেএমডি এর সিইও যিনি আছেন, সিইও কে চিঠি দেওয়া হয়েছে, জানাব ফিরাদ হাকিমকেও কেএমডি মার্কেট সম্বন্ধে জানানো হয়েছে, বারে সুফল পাইনি। এলাকার উন্নয়নের ক্ষেত্রে যেখানে যেখানে যতক্ষণ পর্যন্ত আমি পৌর প্রতিনিধি, আমার টেনিয়র আছে, আমি সব জায়গায় আবার জানাবো। রাজ্যে পালা বদলের পর এখন হাল ফেরার আশা। খুব প্ল্যান করে হয়তো করা হয়েছিল, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে যে জল থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। তো এগুলো সবই করা হবে, মানে অনেক কিছু আমাদের প্ল্যানিং এর মধ্যে রয়েছে। এবং আমি যেহেতু একটি ক্রিয়েটিভ জগৎ থেকে আসি, আমার এগুলো নিয়ে আরো বেশি ভালো লাগে কাজ করতে আর কি। বিশ্বাস রাখুন, এগুলো সবকিছু নিয়ে আমরা ভাববো, মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে অনেক ভালো কাজ হবে। এখানকার ব্যবসায়ীরা তারা আশা রাখছেন যে নতুন যে সরকার ক্ষমতায় এসেছে, তারা এই যে জায়গা রয়েছে সেই জায়গার ভোল বদলে দিতে পারে এবং নতুন ভোরের নতুন বাজারের আশা রাখছেন তারা। ক্যামেরায় অর্চনের সঙ্গে প্রীতি, নিউজ 18 বাংলা, কলকাতা। ছোট থেকে ইস্টবেঙ্গলের সমর্থক হাওড়ার প্রদীপ দাস। জন্ম থেকে দেখতে পান না, তবু মাঠে যান, মনের দ্বীপ জেলে মশালের আঁচ গায়ে মাখেন। একেই বোধহয় বলে অন্ধভক্ত। ছোট থেকেই আমি অমুক দলের অন্ধভক্ত, আমার বন্ধু সে আবার তমুক দলের অন্ধভক্ত। কিন্তু বিশ্বাস করুন, এরকম একজন মানুষ আছেন যিনি সত্যি অন্ধ, তবে তিনি অন্ধভক্ত, প্রদীপ দাস। এই মুহূর্তে আবার প্রতি আক্রমণে মোহনবাগান, কিন্তু হয়নি, পেয়ে গেলেন আবার সেই নন্দকুমার, গোলতে পারে এবং গোল। এবার আমি যখন মাঠে আসলে কিন্তু আমার আলাদা অনুভূতি হয়। আমি তখন মনে করি যে আমি দেখতে না পেলেও সাধারণ মানুষের যে সহযোগিতা থাকে এবং সাধারণ মানুষের যে প্রতিক্রিয়া মানে আবহাওয়া থাকে, আমি কিন্তু তখন কিন্তু মনে করি ওই 90 মিনিট বা 70 মিনিট যাই খেলা হোক না কেন, তখন যেন একটা শরীর থেকে আলাদা অনুভূতি তৈরি হয়ে যায়।
ফুটবল মানে তো গতিময়, এই গতির খেলায় আপনি তার প্রেমে পড়লেন কি করে? ফুটবলটাকে আমি আরো প্রেমে পড়েছিলাম। ফুটবলটা নিজে হাতে একদিন নিয়ে দেখেছি যে ফুটবলটা কিরকম আকৃতি, কি জিনিস। তখন তো এখানে ধরলাম না, এটাকে নিয়েই আমাকে থাকতে হবে। এই মাঠে এসেছি 97 সালের 10ই জুলাই, ইস্ট বেঙ্গল এয়ার ইন্ডিয়া ফেডারেশন কাপের ম্যাচ। সেটা রেজাল্ট হয়েছিল মানে 2-1। লাল হলুদ জার্সির কথা যখন বন্ধুর কাছ থেকে শুনলেন কি বললো বন্ধু? লাল হলুদের জার্সির অনেক কিছু রহস্য আছে। প্রথম কথা হচ্ছে যে জার্সিটা যদি আমার চোখটা নাও থাকে, কিন্তু চোখের সামনে ধরলে ওটাকে অনুভব করা যাবে। 2019-এ শতবর্ষ যখন পালন হলো, তখন এইখানে গ্যালারিতে বসেছিলাম। মানিক দাশগুপ্ত আমাকে বললো, আপনি ইসমানের সমর্থক? আমরা তো জানি না। উনি কিন্তু ইসমানের প্রত্যেকের সঙ্গে আমার পরিচিতি ঘটান। 2023-এ আমি আবার সেরা সমর্থকের পুরস্কার পেয়েছিলাম। এই যে জীবনের এই লড়াইয়ের শক্তি কোথা থেকে পান? আমি অনুপ্রেরণা পাই নিজের সাহসিকতার জন্যে। আমি কোনোদিন মনে করিনি যে আমি কোথাও হারবো। এখন প্রতিবন্ধীরা কিন্তু সবচেয়ে সফল ব্যক্তি, এবং আমিও তার মধ্যে একজন। কোনো আক্ষেপ জীবনে? না না, যে আক্ষেপ রয়ে গেল? আক্ষেপ এখনো পর্যন্ত রয়েছে। যে আইএসএল পড়শি ক্লাব পেয়েছে, আমরা এখনো পাইনি। আইএসএলটা পেলেও আশা করি ভগবান আক্ষেপ আমরা পূরণ করে দেব।